এত জ্বালা যন্ত্রণা আর সহ্য হয় না। এই অলসটা সংসার করে আমার জীবনটাই শেষ। আজ 2 দিন হয়ে গেল, ঘরে কোনো খাবার নেই। সেই দিকে কি হারামজাদার কোনো খেয়াল আছে? এই বল্টুর বাচ্চা বল্টু, ওঠ বলছি, বেলা কত হয়েছে দেখেছিস? ঘরে যে কোনো খাবার নেই। না, এই বল্টুর বাচ্চা এভাবে উঠবে না। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। বউ বউ, ঝড় এসে আমাদের ঘরে চাল উড়িয়ে নিয়ে গেল। বাঁচাও বাঁচাও আমাকে। ওরে বাবারে, গোবরটা বুঝি আমার ভেঙেই গেল। কি হয়েছে বউ? শান্তিতে কি আমাকে একটু ঘুমোতেও দিবে না? এখান থেকে যাও তো। সকাল সকালে তো ঘ্যানঘ্যানে নিয়ে আমার ভালো লাগছে না। হ্যাঁ, এখন তো আমার কথা শুনতে খারাপই লাগবে তোর। বলে কদিন থেকে খাবার সংগ্রহ করতে যাস না, সে খেয়াল কি তোর আছে? কেন যে আমার বাবা মা তোর মতো একটা অলস শিয়ালের সাথে আমার বিয়ে দিল? তোর মতো অলস স্বামীর সাথে কিভাবে কথা বলবো? সারাদিন তো শুয়ে বসে খাস, আবার বলিস আমি নাকি ঝগড়া করছি। তোকে আমি 1 ঘন্টা সময় দিলাম, দ্রুত খাবার সংগ্রহ করে আনবি, নয়তো আমি আমার বাপের বাড়ি চলে যাব। শেফালি শিয়ালিনীর এমন কথা শুনে বল্টু শিয়াল মনে মনে বলল, ওরে বাপরে বাপ, বউ তো দেখছি অনেক রেগে আছে। বউ রাগ থামাতে গেলে এক্ষুনি বাহিরে গিয়ে আমাকে শিকার করে আনতে হবে। বউ শোনো, আমি যাচ্ছি খাবার সংগ্রহ করতে, তুমি সাবধানে থেকো। এই বলে বল্টু শিয়াল খাবার খুঁজতে চলে গেল আর জঙ্গলের ভেতরে খাবার খুঁজতে লাগলো। অনেক ঘোরাঘুরির পর বল্টু শিয়াল একটি বনমোরগ শিকার করে ফেললো। অনেক কষ্টে একটা বনমোরগ শিকার করতে পারলাম। যাই হোক, আজ খাওয়াটা ভালোই হবে, আর আমাকেও কয়েকদিন শিকার ধরতে হবে না। কয়েকদিন শুধু আরামে ঘুমাবো। এই বলে শিয়াল বনমোরগ নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বল্টু শিয়াল একদিন খাবার সংগ্রহ করত, তো 3 দিন শুয়ে বসেই দিন কাটাতো। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন বল্টু শিয়ালের সাথে শেফালি শিয়ালিনীর আবারও ঝগড়া লাগে। আর সামান্য কিছু খাবারই ঘরে পড়ে আছে, ওইটুকু খাবার দিয়ে তো আমারই পেট ভরবে না। তুই যা অলস, তোকে আর খাবার খেতে হবে না, ওইটুকু খাবার আমি খেয়ে নিচ্ছি। যা, আগে বাইরে থেকে খাবার সংগ্রহ করে আনবি, তারপর তুই খেতে পারবি, এর আগে না। এই কথা বলে শেফালি শিয়ালিনী ঘরের ভেতরে চলে যায়। আর এদিকে বল্টু শিয়াল মন খারাপ করে জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল। এভাবেই হাঁটতে হাঁটতে বল্টু শিয়াল জঙ্গলের ভেতরে চলে আসে আর ক্লান্ত হয়ে সে একটি লিচু গাছের নিচে বসে পড়ে। অনেক ক্ষুধা পেয়েছে, মাথাটাও প্রচুর ঘুরছে, শরীরটাও অনেক ক্লান্ত লাগছে। এই শরীরটা নিয়ে যে কি করে আমি শিকার ধরি? ইস, এমন হলে কেমন হতো যদি সারাদিন শুয়ে বসে থাকতে হতো, কোনো খাবার খাওয়া লাগতো না, তাহলে তো খুবই ভালো হতো। বল্টু শিয়াল যখন এসব কথা ভাবছিল, ঠিক তখনই তার সামনে 2টো লিচু পড়ে। লিচু দেখে বল্টু শিয়াল অনেক খুশি হয়ে যায়। আরে বাহ, এ তো দেখছি পাকা পাকা লিচু, মেঘনা চাইতে বৃষ্টি। আমার খুব ক্ষুধাও পেয়েছে, লিচু খেয়ে ক্ষুধা মিটাই। এই বলে শিয়াল লিচুটি নিয়ে খেয়ে ফেললো। বল্টু শিয়াল অনেক ক্ষুধার্ত থাকায় সে লিচুর বীজ সহ খেয়ে ফেললো। হায় হায়, ক্ষুধার যন্ত্রণায় যে আমি লিচুর বীজটাও খেয়ে নিয়েছি। ছোটবেলায় মায়ের কাছে শুনেছিলাম ফলের বীজ খেলে নাকি পেটের মধ্যেই গাছ হয়। হায় হায়, এখন যদি আমার পেটের মধ্যে গাছ হয়, তখন কি হবে আমার? ধুর, এসব আমি কি বলছি? পেটের মধ্যে আমার গাছ হয় নাকি? যাই, এখন আমি বাড়িতে চলে যাই। এই বলে শিয়াল বাড়িতে ফিরে গেল। কিন্তু শিয়ালের সাথে শেফালি শিয়ালিনী কোনো কথা বলে না। এখন কিছু বলতে গেলে বউ ঝগড়া শুরু করে দিবে, আমি বরং পানি খেয়ে ঘুমিয়ে পড়ি। এরপর শিয়াল পানি খেতে চলে যায়। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এদিকে বল্টু শিয়ালের পেট ফুটো হয়ে একটি লিচু গাছ বের হয়। এমনটা দেখে তো বল্টু শিয়াল ভীষণ ভয় পেয়ে যায়। তখন সে তার বউ শেফালি শিয়ালিনীকে ডাকতে থাকে। বউ
বউ, জলদি এদিকে এসো, দেখে যাও আমার কি হয়েছে। তাড়াতাড়ি এসো বউ, আমার যে অনেক কষ্ট হচ্ছে বউ, তাড়াতাড়ি এসো। কি হয়েছে কি? ষাঁড়ের মতো এভাবে চিল্লাচ্ছ কেন? এই কথা বলে যেই না শেফালি শিয়ালিনী তার স্বামী বল্টু শিয়ালের দিকে দেখলো, সে তো অবাক হয়ে গেল। ওগো, হে তোমার কি হয়ে গেল? এভাবে তোমার পেট ফুটে গাছ জন্মালো কি করে? এখন আমায় জঙ্গলের সবাই কি বলবে? থামাও তোমার নাকা কান্না, আমি এদিকে জ্বালাই মরছি আর তুমি ভাবছো জঙ্গলের সবাই তোমাকে কি বলবে। ওগো, তোমার এমন হলো কি করে? আমি জানি না বউ, আমার মনে হয় সেই দিন ওই লিচুর বীজ সহ লিচু খাওয়াতে আমার পেট ফুটে লিচুর গাছ জন্মিয়েছে। এখন আমার যে কি হবে, আমি যে আর বাঁচবো না বউ, আমি আর বাঁচবো না। এমন অলক্ষণে কথা বলো না গো, তুমি এখানেই শুয়ে থাকো, আমি বরং কবিরাজের কাছে যাই, দেখি কিছু করতে পারি কিনা। এই বলে শেফালি শিয়ালিনী সেখান থেকে চলে যায় আর কবিরাজের কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলে। তখন কবিরাজ শেফালি শিয়ালিনীকে বলে, তোর স্বামী লিচু খাওয়ার সময় লিচুর বিচি সহ খেয়ে ফেলেছে, তাই তোর স্বামীর পেট ফুটো হয়ে লিচুর গাছ হয়েছে। তবে চিন্তা করিস না, তোর স্বামী ঠিক হয়ে যাবে। এই নে, এটা ঔষধি বীজ, এটা পানিতে মিশিয়ে তোর স্বামীকে খাইয়ে দিস, তাহলে তোর স্বামী আবারও আগের মতো হয়ে যাবে। ধন্যবাদ বাবা, আমি তাহলে এখন আসি। এই বলে শেফালি শিয়ালিনী তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর বাড়িতে এসে কবিরাজের কথা মতো শেফালি শিয়ালিনী তার স্বামীকে বীজ খাওয়ায়। বীজটি খাওয়াতে না খাওয়াতেই বল্টু শিয়ালের পেট থেকে গাছটি উধাও হয়ে যায়। বউ, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি না থাকলে যে আমি আমার জীবন ফিরেই পেতাম না। আর তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি এখন থেকে প্রতিদিন খাবার সংগ্রহে যাব আর আলসেমি করে থাকবো না। লোভে পড়ে অতিরিক্ত জিনিস কখনোই খাবো না। ঠিক আছে ঠিক আছে, এখন চলো আমরা একটু জঙ্গল থেকে ঘুরে আসি। এরপর থেকে বল্টু শিয়াল আর কখনোই আলসেমো করে না, সে এখন রোজ শিকার ধরতে যায়। মাইয়াটা যে আমার কি মাইনা ধরছে, এখন যে আমি শিয়ালিনীরে কনে পাই। হ্যাঁ টুনি পাখি, তুই কি জানোস এই জঙ্গলের পাজি শিয়ালিনীটা কোথায় আছে? এই তুমি কি কইতাছো ডাইনোসর দিদি? আমি এত পুষ্টি একটা শিয়ালিনী হইয়া আমি অত বড় একটা শিয়ালিনীর খোঁজ রাখবো কেমনে? রাখবি না তো কি করবি, বইসা বইসা শুধু খাবার দানা গিলবি। ডাইনোসর দিদি, তুমি আমার লগে এইভাবে কথা কইতাছো কেন? তোর লগে এইভাবে কথা কমু না কিভাবে কমু? হ্যাঁ, তোরে কি এখন আমার খাতির যত্ন করার লাগবো? না, এই ডাইনোসরটা তো দেখি খুব রাইগা আছে, এখন ওর লগে তর্কাতর্কি করুন যাইব না। কিরে চুপ কইরা আসুস কেন, কথা কইতেছস না যে? শোন, ওই শিয়ালিনীরে আমার খুবই দরকার, তুই যেইখান থেকে পারোস ওই শিয়ালিনীরে আমার কাছে আইনা দিবি, নয়তো আমি তোর বাসা ভাইঙ্গা তোর বাচ্চা দুইটারে খাইয়া ফালামু। না না ডাইনোসর দিদি, তুমি আমার এত বড় সর্বনাশ কইরো না, আমি ওই শিয়ালিনীর যেইখানেই পারমু সেইখান থাইকাই ধইরা নিয়ে আমু। ঠিক আছে ঠিক আছে, এখনই তাইলে শিয়ালিনীর খোঁজে বেরিয়ে পড়, আরে যেইখান থাইকে পারবি আরে ধইরা নিয়ে আইবি। যদি না পারোস তাইলে কিন্তু বিকেলে আইয়া তোর বাচ্চা দুইটারে আমি খাইয়া যামু। এই মর প্রাণীদের অত্যাচারে কি যে বিপদে আছি, যখন তখন আইসা অন্যায় আবদার কইরা বসে, এখন যে আমি ওই শিয়ালিনীরে কোনে পামু? এই বলে টুনি পাখি তার বাচ্চা দুটোকে রেখে বেরিয়ে পড়লো শিয়ালিনীর খোঁজে। ওরে
পারিনি দিদি। তুমি কি এই জঙ্গলের পাশে শিয়ালিনীটারে কোথাও দেখছো? তুমি এইসব কি কইতাছো টুনি দিদি? আমার কি খাইয়া দাইয়া কোনো কাজ নাই? আমি কেন ওই পাশে শিয়ালিনীর খোঁজ রাখতে যাবো? ওই পাশে শিয়ালিনীরা দেখলেই তো আমার গা শিউরে ওঠে। আমার মনে হয় কখন যে ওই পাশে শিয়ালিনী আইসা আমার আক্রমণ কইরা মেরা ফেলে। আমি বাপু ওই পাশে শিয়ালিনীর কাছ থেকে দৌড়ে দৌড়েই থাকি। তুমি বাপু অন্য কাউরে জিজ্ঞেস করো, আমি ওই পাশে শিয়ালিনীর খোঁজ জানি না। ছাগল দিদি, তুমি কি এই জঙ্গলের পাশে শিয়ালিনীটারে কোথাও দেখছো? তুমি এইসব কি পাগলের মতো কথাবার্তা কইতাছো টুনি? আমি কেন ওই পাশে শিয়ালিনীর খোঁজ রাখতে যাবো? আমার ওই পাশে শিয়ালিনীরে দেখলে তা কেমন সমসম করে। তুমি অন্য কাউরে গিয়ে জিজ্ঞেস করো, আমি বাপু জানি না। অনেকক্ষণ থাইকাই তো ওই পাশে শিয়ালিনীটারে খুঁজে বেড়াচ্ছি, কেউই তোর সন্ধান দিতে পারতেছে না। হে দেখি তো বিকেল হইতেও আর বেশি সময় নাই। এখন যদি আমি বিকেলের মধ্যে ওই পাশে শিয়ালিনীটারে খুঁজে না পাই, তাইলে তো আমি আমার ছানা দুইটারে চিরদিনের মতো হারাই ফেলবো। এই কথা বলে টুনি পাখি আবারও শিয়ালিনীকে খুঁজতে জঙ্গলে বেরিয়ে পড়ল। মা, শিয়ালিনী তো এখনো এলো না। আমি কখন সিংহের মাংস খাবো মা? অস্থির হইস না মা, আমি টুনিরে দিয়া খবর পাঠাইয়া দিছি। আজ বিকালের মধ্যেই তোর শিয়ালিনী মা এইখানে আইসা উপস্থিত হইব। তারপর তোর শিয়ালিনী মা বুদ্ধি করে একটা সিংহরে খাইয়া দিব। এদিকে টুনি পাখি শিয়ালিনীকে খুঁজতে খুঁজতে হঠাৎ এক হাতির সাথে টুনি পাখির দেখা হলো। হাতি দিদি, তুমি কি এই জঙ্গলের পাশে শিয়ালিনীটারে কোথাও দেখছো? আমি তো একটু আগে নদীর ধারে গেছিলাম কলা গাছ খাইতে। আমি ওইখানে গিয়ে দেখলাম ওই পাশে দুষ্টু শিয়ালিনী নদীর ধারের ঝোপের আড়ালে ওত পাইতা বৈশা আছে শিকার ধরার জন্য। তো এখনই তাড়াতাড়ি ওইখানে গেলে ওই পাশে শিয়ালিনীটার খোঁজ পাবি। কিন্তু তার আগে তুই আমারে কত, ওই পাশে শিয়ালিনীটারে তোর কিসের দরকার? হাতি দিদি, আর কইও না। এই জঙ্গলের বড় ডাইনোসরটা আমারে হুমকি দিছে। আজ বিকালের মধ্যে যদি আমি ওই পাশে শিয়ালিনীটারে ডাইনোসর দিদির কাছে না নিয়ে যাই, তাইলে ডাইনোসর দিদি আমার বাসা ভাঙ্গা আমার বাচ্চা দুইটারে খাইয়া ফেলবো। তাই আমি ওই পাশে শিয়ালিনীটার খোঁজ করতেছি। কিন্তু ওই পাজি শিয়ালিনীটা তো তোর কথা শুনবই না। তুই কইলে ওই পাজি শিয়ালিনী ডাইনোসরের কাছে যাইতেই চাইবো না। তুই আমার পিঠে ওঠ, আমি তোরে ওই পাজি শিয়ালিনীটার কাছে নিয়ে যাইতেছি। আমি গিয়ে ওই পাজি শিয়ালিনীটারে হুমকি দিলে ও এক হুমকিতেই ডাইনোসরের কাছে যাইতে রাজি হইয়া যাইবো। বড় উপকার করলা হাতি দিদি। এখন চলো তাড়াতাড়ি ওই পাজি শিয়ালিনীটার কাছে। কিরে পাজি শিয়ালিনী, এই হানে উৎপাইতা কার জন্য অপেক্ষা করতেছস? এই কে 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 কথা কইল রে? পেছনে ফিরাইয়া দেখ, তোর জম আইছে। ও হাতি দিদি, তুমি তো আমারে ভয় পাইয়া দিছিলা। তা কি মনে কইরা আমার কাছে আইলা? আবার দেখতেছি টুনি পাখিও তোমার সাথেই আছে। এই পাজি শিয়ালিনীটারে যদি আমি ডাইনোসরের কথা কই, তাইলে তো ভয় পাইয়া যাইব, তাইলে তো যাইতেই যাইব না। আমি বরং ভুলভাল বুঝাইয়া এই পাজি শিয়ালিনীটারে ডাইনোসরের কাছে পাঠাইয়া দেই। শোন, এই বনের ডাইনোসরটা আমার বন্ধু হয়। আমার বন্ধু আজ অনেকগুলা শিকার ধরছে। এই টুনি পাখিরে দিয়ে আমার কাছে খবর পাঠাইছে আমি যেন তার গুহাতে গিয়া শিকারগুলা নিয়ে আসি। কিন্তু ডাইনোসর তো জানে
না, আমি শিকার টিকার খাই না। আমি হইলাম গিয়া তৃণভোজী প্রাণী, ঘাস লতা পাতা খাইয়াই বাইসা থাকি। তাই আমি ভাবলাম শিকারগুলা হাত ছাড়া না কইরা তোরে দিয়া দেই। তুই তো জানোস আমি তোরে কতটা ভালোবাসি। আমি একটু আগেই দেখা গেলাম একটা শিকার ধরার জন্য তুই কত কষ্ট করতেছস। এখন আর দেরি না কইরা তাড়াতাড়ি ডাইনোসরের গুহায় চইলা যা। আরে বা, এইটা তো দেখে মেঘ না চাইতে বৃষ্টি। আর দেরি করা ঠিক হইব না, এখনই বেরিয়ে পড়ি। ডাইনোসরের শিকার বইলা কথা, ডাইনোসরের শিকার গুলো অনেক বড় বড় হয়, বেশ কদিন জমাইয়া খাওয়া যাইব। কি রে শিয়ালিনী, কি এত ভাবতেছস? না হাতি দিদি, তুমি কইলা দেখেই যাইতাছি, নয়তো আমি যাইতামই না। এইটো রে পাখি, তাড়াতাড়ি চল। এই বলে টুনি আর দুষ্টু পাজি শিয়ালিনী চলল ডাইনোসরের গুহায়। পাজি শিয়ালিনী কোথাকার, আমার চালাকি বুঝতে পারলো না। ডাইনোসরের গুহায় যা খালি দেখ তোরে কি করে। এখন পর্যন্ত বাহিরেই যেতে পারলাম না, যাই একটু বাহিরে থেকে খাবার খেয়ে আসি আর সাকির সাথে দেখাও করে আসি। আহা, সকালকার হাওয়াটা খুব মিষ্টি, গাটা আমার পুরো শীতল হয়ে গেল। এসব বলতে বলতে টুনি সাকির গুহায় যায়। সাকি, সাকি, কোথায় তুই? বাহিরে আয়। ও মা, টুনি যে, আয় আয়, ভেতরে আয়। কি রে সাকি, আজ বুঝি কোথাও যাসনি? না রে, কোথাও যাওয়া হয়নি, ভাবছিলাম তোর কাছে যাব, আর তুই চলে এলি। ভালোই হলো, তোর সাথে জঙ্গলের ভেতরটায় ঘুরতে যেতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল। এরপর ওরা দুজনে মিলে জঙ্গলের ভেতরে ঘুরতে যায়। জানিস সাকি, আজ আমি আসার সময় দেখলাম বনের পাশে যে নদীটা আছে না, সেখানে অনেক সতেজ ঘাস রয়েছে। তাই নাকি? তাহলে চল, আজ আমরা ওই নদীর পাড়টাতেই যাব। এরপর টুনি আর সাকি সেই নদীর পাড়ে চলে যায়। নদীর ধারে এত কচি কচি ঘাস দেখে ছাগি তো ভীষণ খুশি হয়, আর সেই ঘাসগুলো ছাগি খেতে থাকে। এভাবেই টুনি আর সাগির দিন খুব ভালোভাবেই কাটতে থাকে। একদিন সকাল তো অনেক হলো, খিদেই পেটটা চোচো করছে। যাই, কিছু ঘাস লতা পাতা খেয়ে পেটটাকে সতেজ করে। এই বলে সাগি ঘাস খেতে যায়। একি, ঘাস তো সব শেষ হয়ে গেছে, এখন বনে গিয়ে ঘাস আনতে হবে। যাই, আর দেরি না করে বনে যাই, আর তাজা তাজা ঘাস নিয়ে আসি। এই বলে ছাগি একাই ঘাস খেতে সেই নদীর ধারে চলে গেল, আর আপন মনে ঘাস খেতে লাগলো। আহা, এই কচি কচি ঘাস খেয়ে পেটের সাথে মনটাও আমার ভরে গেল। অনেক ঘাস খেয়েছি, এখন সাথে করে কিছু ঘাস নিয়ে যাই। এই বলে ছাগি যখন তার বাড়িতে ঘাস নিয়ে যাওয়ার জন্য ঘাস তুলছিল, তখনই সে একটি হাতির আওয়াজ শুনতে পায়। কি ব্যাপার? কেউ মনে হচ্ছে বিপদে পড়েছে, যাই তো, গিয়ে দেখি তো। এরপর ছাগি হেঁটে হেঁটে বনের ভেতরে যেতে লাগলো, আর কিছু দূর গিয়ে দেখলো এক হাতির পায়ে কাটা ফুটেছে, আর সে যন্ত্রণায় চিৎকার করছে। কে কোথায় আছো? আমাকে সাহায্য করো, আমি যে আর সহ্য করতে পারছি না। আরে, এটা তো দেখছি একটা হাতি, আর ওর পায়ে কাটা ফুটেছে। ওর তো সাহায্যের প্রয়োজন, আমাকে ওকে সাহায্য করা উচিত। এই বলে ছাগি হাতির কাছে যায় আর বলে, তুমি এত ভেঙে পড়ো না, আমি এক্ষুনি তোমার পা থেকে কাটা বের করে দিচ্ছি। এই বলে ছাগি তার মুখ দিয়ে হাতির পা থেকে কাটা বের করে দেয়। কে তুমি বন্ধু, আর তুমি কোথায় থাকো? আমার নাম ছাগি, আমি এই বনেই থাকি। তুমি আমার জীবন বাঁচিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো। তুমি আমায় বন্ধু বলে ডেকেছো, আর বন্ধুর জন্য আমি এটুকু সাহায্য করব না, তা কি করে হয়? তুমি আমার উপকারের ঋণ পূরণ করবে বলে আর লজ্জা দিও না। আচ্ছা, আমি আর এসব বলে তোমায় লজ্জা দিব না। সত্যি তোমার মতো বন্ধু পাওয়া ভাগ্যের বিষয়।
শোনো বন্ধু, কখনো যদি কোনোদিন তোমার সাহায্যের প্রয়োজন হয় তাহলে তুমি আমায় বলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বন্ধু, ওসব পরে দেখা যাবে খন। তুমি এখন বিশ্রাম নাও তো, আমাকে এখন যেতে হবে। আমি আবার আসবো তোমায় দেখতে। আমি এখন আসি বন্ধু। এরপর ছাগি সেখান থেকে চলে যায়। এভাবেই ছাগির সাথে হাতির অনেক ভালো বন্ধুত্ব হয়। এভাবেই হাতি, টুনি, ছাগি 3 বন্ধু মিলে বেশ সুখে শান্তিতে বাস করতে থাকে। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে যায়। ছাগি একটি সুন্দর ছাগল ছানার জন্ম দেয়। সেই ছাগল ছানাটিকে দেখতে হাতি আর টুনি ছাগির বাড়িতে আসে। একে টনি তোরা? হ্যাঁ ছাগি, আমরা। হ্যাঁ ছাগি, তোমার ছানাকে দেখতে আমরা এলাম। খুব ভালো করেছো। আমার ছানা দেখো, তোমাকে দেখার জন্য তোমার টনি আন্টি আর হাতি আন্টি এসেছে। তোমরা বসো, আমি এক্ষুনি তোমাদের জন্য কিছু খাবার আনছি। না রে চারু, আমরা কিছুই খাবো না, তুই একটু বস, আমরা সবাই মিলে বসে গল্প করি। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় আর ছাগির বাচ্চাও এখন বেশ বড় হয়েছে। আমার খুব ক্ষুধা পেয়েছে। মারে, ঘরে তো খাবার ঘাস শেষ হয়ে গেছে, তুমি ঘরেই থাকো, আমি তোমার জন্য খাবার ঘাস আনছি। আচ্ছা ঠিক আছে মা। এরপর ছাগি ঘাস আনতে বনের ভেতরে যেতে লাগলো। ছাগি যখন ঘাস আনতে বনের ভেতরে যাচ্ছিল তখনই ওর সামনে এক দুষ্ট বাঘ চলে আসে। ও ও ও ও ও, মনে হচ্ছে আজ দিনটা বেশ ভালো যাবে। সকাল সকাল শিকার এসে আমার সামনে হাজির হয়েছে। যাই, এই ছাগল দিয়েই আমি আমার ব্রেকফাস্ট সেরে ফেলি। এই ছাগি, ভালোই ভালোই আমার কাছে চলে আয়, তাহলে আর আমায় তোকে কষ্ট করে ধরতে হবে না। আমায় ছেড়ে দাও বাঘ মামা, আমায় তুমি ছেড়ে দাও। বাসায় যে আমার ছানা আমার জন্য অপেক্ষা করছে। আমার ছানার যে খুব ক্ষুধা পেয়েছে। আমার কাছে ওসব ন্যাকা কান্না চলবে না, বুঝলি? আজ তোকে দিয়ে আমি সকালের ব্রেকফাস্ট করবো। এরপর বাঘ ছাগির কোনো কথাই শোনে না আর ছাগিকে খপাত করে ধরে খেয়ে ফেলে। অন্যদিকে ছাগির ছানা তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। মা এখনো আসছে না কেন? ছাগির ছানা যখন এসব বলে কান্না করছিল ঠিক তখনই সেখানে টুনি আর হাতি চলে আসে। ছানা, তোমার মা কোথায়? আন্টি, মা তো অনেকক্ষণ আগে আমার জন্য ঘাস আনতে গেছে, কিন্তু এখনো মা আসেনি। আমার যে খুব ক্ষুধা পেয়েছে, ক্ষুধার যন্ত্রণায় পেট চোচো করছে। তাহলে তো তোমার জন্য আগে ঘাস আনতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার হাতি আন্টির সাথে এখানেই থাকো, আমি তোমার জন্য ঘাস আনছি। এরপর টুনি জঙ্গল থেকে কিছু ঘাস এনে ছাগল ছানাকে খেতে দিল। এই নাও ছানা, এই ঘাসগুলো খেয়ে নাও। টনি আন্টি, মা এখনো আসছে না কেন? টুনি, ছানা তো ঠিকই বলেছে, ছাগি এখনো আসছে না কেন? আচ্ছা, ওর আবার কোনো বিপদ হয়নি তো? আমাদের ছাগির সন্ধানে বনে যাওয়া দরকার, তুমি কি বলো? আচ্ছা ঠিক আছে হাতি বোন, চলো আমরা দেরি না করে বনে যাই। টুনি, টুনি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে হরিণ বোন? টুনি, দুষ্ট বাঘ ছাগিকে খেয়ে ফেলেছে। কি বলছো হরিণী আন্টি? দুষ্ট বাঘ আমার ভাইকে খেয়ে ফেলেছে? কেঁদো না ছানা, তোমার মা চলে গিয়েছে, তাতে কি হয়েছে? আমরা তো আছি। এই যে দেখো, আমি আর তোমার হাতে আন্টি তোমার পাশে আছি। কেঁদো না ছানা। টুনি, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ হাতি বোন বলো। টনি, সাগি তো চলে গেছে, আমার মনে হয় সাগির ছানাকে নিয়ে আমাদের ভাবা উচিত। সাগির ছানা তো আর একা থাকতে পারবে না, ওর কাউকে প্রয়োজন। আমি তো গাছের ডালে ছোট্ট একটা বাসায় থাকি, তাই আমার পক্ষে তো সাগির ছানাকে নিয়ে থাকা সম্ভব না। তাই আমি বলি কি, ওকে তুমি তোমার নিজের কাছেই রাখো। আমিও তাই ভাবছিলাম, সাগি আমার যে উপকার করে গেছে তার বিনিময়ে আমি সাগির ছানাকে আমার কাছেই রাখবো, আর আজ থেকে আমি হব ওর মা। ছানা, আর কেঁদো না, তোমার মা নেই তাতে কি হয়েছে? আজ থেকে তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। শিয়ালপাড়া জঙ্গলে এক শিয়াল দম্পতি তাদের মেয়ে টিনাকে নিয়ে বাস করত। বল্টু শিয়াল রিক্সা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করত।
একদিন বল্টু শিয়াল যখন রিক্সা নিয়ে তাদের জঙ্গলে বের হলো, তখনই ওই জঙ্গলের দুষ্টু হালুম বাঘ তার ট্রাক্টর দিয়ে বল্টু শিয়ালকে চাপা দিয়ে মেরে ফেললো। আজ অনেকদিন পর আমি আমার শত্রুকে মেরে ফেলেছি। অনেকদিন ধরেই আমার গুহাটা দখল করে আছে। আমি যদি ওই গুহাটা ভাড়া দিতাম তাহলে অনেক টাকা পেতাম। এখন তাড়াতাড়ি যাই, আজই ওর স্ত্রী সন্তানকে বের করে দিয়ে গুহাটা দখল করে নেই। এরপর হালুম বাঘ বল্টু শিয়ালের লাশটা তার ট্রাক্টরের পেছনে বেঁধে নিয়ে বল্টু শিয়ালের গুহায় চলে গেল। এই শেফালি, জলদি বেরিয়ে আয়। তোর স্বামী বল্টু শিয়াল রিক্সা চালাতে গিয়ে একটা বড় গাছের সাথে ধাক্কা লাগিয়ে মাথা ফেটে সেখানেই মারা গেছে। আমি সেখান থেকে তোর স্বামীর লাশটা তুলে নিয়ে আসলাম। হে আল্লাহ, হে আমার কি হয়ে গেল? তুমি আমাকে একা করে চলে গেলে কেন? আমি এখন আমার ছোট্ট মেয়েটিকে নিয়ে কি করব? তুমি অকালে আমাদের এভাবে ছেড়ে চলে গেলে। মা, মা, তুমি এভাবে কাঁদছো কেন? বাবার কি হয়েছে? বাবা এভাবে শুয়ে আছে কেন? মা, বাবা কথা বলছেন না কেন? মারে, তোর বাবা যে আর কোনোদিন কথা বলবে না। তুই যে এতিম হয়ে গেলি রে মা, তুই যে এতিম হয়ে গেলি। এইসব তুমি কি বলছো মা? আমি বাবাকে ছাড়া কি করে থাকবো? আমি যে বাবাকে ছাড়া থাকতে পারবো না। বাবাকে উঠতে বলো মা। ও মা, বাবাকে উঠতে বলো। বাবা, ও বাবা, তুমি কথা বলছো না কেন? বাবা, ওঠো, ওঠো বলছি। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই, বন্ধ কর তোদের নাকা কান্না। এই শেফালি, এক্ষুনি তোর স্বামীর লাশ আর তোর মেয়েকে নিয়ে এখান থেকে চলে যা। তোদের মামির এমন নাকা কান্না শুনতে আমার একদম ভালো লাগছে না। এসব তুমি কি বলছো হালুম মামা? আমার স্বামী মারা গেছে আর আমি কান্না করব না? আর আমি আমার স্বামীর গুহা রেখে কোথায় যাব? তুমি আমাকে কোথায় যেতে বলছো? তোরা কোথায় যাবি সেটা আর আমি কি জানি। তোর স্বামী বল্টু শিয়াল মারা যাওয়ার আগে আমার কাছ থেকে 20,000 টাকা ধার নিয়েছিল। এখন তুই তো ভিখারি হয়ে গেছিস, আমার ধারের টাকা কোনোদিন শোধ করতে পারবি না। তাই আমি আমার ধারের টাকার বিনিময়ে তোদের গুহাটা দখল নিচ্ছি, বুঝেছিস? তোরা চলে যাওয়ার পর আমি এই গুহাটা ভাড়া দিব, আর গুহাটা ভাড়া দিয়ে আমি অনেক টাকা ইনকাম করব, বুঝেছিস? এখন ভালোই ভালোই এখান থেকে চলে যা। কি বললে? আমার স্বামী 20,000 টাকা ধার নিয়েছিল আর আমার স্বামী 20,000 টাকা ধার নিলে আমি বলতে পারবো না? তুমি আমায় মিথ্যে বলছো হালুম মামা। আমি আমার এই স্বামীর শেষ সম্বল গুহাটা রেখে কোথাও যাব না। মিথ্যে কথা আমি কেন বলতে যাব? আমি যা বলছি সব সত্যি কথা বলছি। শোন, তোর স্বামী যখন রিক্সা কিনেছিল ওই রিক্সা কেনার টাকা আমি দিয়েছিলাম। এতদিন জঙ্গলে রিক্সা চালিয়েও তোর স্বামী আমার টাকা শোধ করতে পারেনি। এখন অ্যাক্সিডেন্ট করে ওই রিক্সাটাও ভেঙে ফেলেছে। ওই রিক্সাটা তো এখন কটকটিওয়ালাও নিবে না। আমি তো দূরের কথা, আমি এখন কিচ্ছু শুনতে চাই না। তুই এক্ষুনি আমার গুহা ছেড়ে চলে যাবি। কেমন বুদ্ধি করে আমি বল্টু শিয়ালকে মেরে ওর গুহা থেকে ওর বউ আর স্ত্রীকে তাড়িয়ে দিলাম। মানতেই হবে আমার মাথায় শয়তানি বুদ্ধি আছে। হি 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 হি। আজ থেকে এই গুহাটা আমার হয়ে গেল। আমাকে আর বেশি পরিশ্রম করতেই হবে না। যখনই এই জঙ্গলে নতুন কেউ চলে আসবে তখনই আমি তার কাছে এই গুহাটা ভাড়াতে দিয়ে দিব।